সকালের নরম আলোয় থানা চত্বরটা যেন ঘুমিয়েছিল। হঠাৎ কাঁচের দরজাটা প্রচণ্ড জোরে খুলে গেল। ঠকঠক করে উঁচু হিলের আওয়াজ পুরো হল ঘর কাঁপিয়ে দিল। সবাই চমকে তাকাল। একটা ঝড়ের মতো ঢুকল সে। ২১-২২ বছরের এক তরুণী, দামি সিল্কের কুর্তি, ডিজাইনার সানগ্লাস চোখে, হাতে লেটেস্ট মডেলের ফোন, আর মুখে অদম্য রাগ। তার নাম ছিল অনন্যা, শহরের সবচেয়ে বড় রিয়েল এস্টেট ম্যাগনেটের একমাত্র কন্যা। জন্ম থেকেই তার জীবনে না শব্দটা কখনো ঢোকেনি। সবকিছু চাইলেই হাতের মুঠোয় এসে পড়ত। তাই তার কথা বলার ধরন ছিল রাজকীয় হুকুমের মতো, যেন পৃথিবীটা তারই সম্পত্তি। কাউন্টারের সামনে দাঁড়িয়ে সে চিৎকার করে উঠল, এখানে দায়িত্বে কে আছে? আমার অভিযোগ এক্ষুনি লিখতে হবে, দেরি করার সময় আমার নেই। দুজন কনস্টেবল চোখ তুলে তাকাল, কিন্তু কেউ কিছু বলার আগেই ভিতরের ঘরের দরজা খুলে গেল। খাকি ইউনিফর্মে এক যুবক বেরিয়ে এলো, লম্বা, সোজা, কাঁধে নতুন ইন্সপেক্টরের তারকা ঝলঝল করছে। বয়স মাত্র ২৩, মুখে কঠিন দৃঢ়তা, চোখে গভীর শান্ত জল। তার নাম অভিষেক, এই থানার নতুন ইনচার্জ। অনন্যার চোখ যেই তার উপর পড়ল, তার শরীর যেন পাথর হয়ে গেল। ফোনটা হাত থেকে প্রায় খসে পড়তে পড়তে বাঁচল। যে ঠোঁট দিয়ে এতক্ষণ আগুন ঝরছিল, সেগুলো কাঁপতে কাঁপতে চুপ হয়ে গেল। অভিষেকও তাকে দেখল। ১ সেকেন্ডের জন্য তার চোখে পুরনো স্মৃতির ছায়া পড়ল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে শক্ত করে নিল। ঠান্ডা, অফিসিয়াল গলায় বলল, আপনার অভিযোগ কি? অনন্যা কথা বলতে গিয়ে গলা আটকে গেল। সামনে দাঁড়ানো এই মানুষটা সেই অভিষেক, সেই ছেলে যাকে সে ২ বছর আগে কলেজের মাঝখানে সবার সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। ২ বছর আগে অনন্যা আর অভিষেক একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। তখন দুজনের বয়সই ২১। অভিষেক এসেছিল একেবারে সাধারণ ঘর থেকে। বাবা সরকারি স্কুলের অফিস সহায়ক, মা ছোটখাটো সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। অভিষেক লেখাপড়ায় অসাধারণ হলেও চেহারা পোশাকে ছিল একদম সাদামাটা। অনন্যা ছিল ক্যাম্পাসের রানী, সবচেয়ে ধনী, সবচেয়ে আকর্ষণীয়। সবসময় তার চারপাশে বন্ধু অনুগামীদের ভিড়। নিজের রূপ আর বাবার সম্পত্তি নিয়ে তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। একবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উৎসবে অভিষেক মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, সাফল্য কখনো টাকার জোরে আসে না, আসে অক্লান্ত পরিশ্রম আর বিশ্বাসের জোরে। তার কথায় করতালি পড়েছিল পুরো হলে, কিন্তু অনন্যার মনে জ্বলে উঠেছিল রাগ। তার মনে হয়েছিল এই ছেলেটা যেন তার সমান হওয়ার সাহস দেখাচ্ছে। অনুষ্ঠান শেষে ক্যাফেটেরিয়ায় সবার সামনে অনন্যা অভিষেককে আটকে দাঁড় করিয়ে বলেছিল, অভিষেক, এত বড় বড় কথা বলিস না। তোর মতো ছেলেরা শুধু বইয়ের পাতায় ভালো লাগে, বাস্তবে কোনো দাম নেই। সবাই হেসে উঠেছিল। অভিষেক নীরবে দাঁড়িয়েছিল, কোনো প্রতিবাদ করেনি, শুধু শান্ত গলায় বলেছিল, সময় সবকিছুর জবাব দেয় অনন্যা। অনন্যা সেদিনের কথাকে হাসির খোরাক ভেবেছিল, আর আজ সেই অভিষেক তার সামনে দাঁড়িয়ে, থানার ইন্সপেক্টর হয়ে। বর্তমান মুহূর্তে ফিরে এসে, আপনার অভিযোগটা ঠিক কি? অভিষেক আবার জিজ্ঞাসা করল। অনন্যা নিজেকে কোনো রকমে সংযত করে বলল, গতকাল রাতে আমার গাড়িতে এক বাইক আরোহী ধাক্কা মেরেছে, খুব অভদ্র ব্যবহার করেছে, তার বিরুদ্ধে এখনই মামলা দায়ের করতে চাই। অভিষেক একটা ফাইল তুলে নিল। গাড়ির নম্বর বা বাইকের নম্বর নোট করেছেন? অনন্যা সামান্য ইতস্তত করে বলল, না, তবে দোষটা পুরোপুরি তারই ছিল। অভিষেক সোজা তার চোখে চোখ রেখে বললেন, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে আমরা কোনো মামলা শুরু করতে পারি না ম্যাডাম। অনন্যার মনে হলো যেন তাকে সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে। তুমি আমাকে আইনের ক্লাস নেবে? জানো আমি কার মেয়ে? থানার ভিতরটা নিমেষে নিস্তব্ধ হয়ে গেল। অভিষেকের গলা তবুও অটল রইল, এই থানায় সবাই সমান, আইনের চোখে কেউ বড় ছোট হয় না। এই কথাগুলো অনন্যার বুকে ছুরির মতো বিঁধল। সেই একই সুর, সেই একই অটল আত্মবিশ্বাস। কিন্তু আজ সে আর সেই কলেজের ছেলে নয়, একজন পূর্ণ ক্ষমতাসম্পন্ন অফিসার। হঠাৎ তার মনে ভেসে উঠল সেই দিন, যেদিন সে অভিষেককে সবার সামনে প্রত্যাখ্যান করেছিল। আরও একটা গোপন কথা ছিল, যা কেউ জানত না। অভিষেক কখনো মুখ ফুটে কিছু বলেনি, কিন্তু তার চোখে যে অনুভূতি স্পষ্ট ছিল, সে অনন্যাকে পছন্দ করত। অনন্যা সেটা জানত, আর সেই জেনেই অহংকারের মাথায় তাকে আরও নিচে নামিয়ে দিয়েছিল। তোর মতো ছেলে আমার লেভেলের না,
অভিষেক সেদিন শুধু বলেছিল, একদিন তুই আমার দিকে চোখ তুলে তাকাতেও পারবি না। আনান্যা ভেবেছিল, এ তো শুধু সিনেমার ডায়লগ, কিন্তু আজ সেই কথা জীবন্ত হয়ে তার সামনে দাঁড়িয়ে। যদি আর কোনো তথ্য না দিতে পারেন তাহলে আপনি এখন যেতে পারেন, অভিষেক আনুষ্ঠানিক সুরে বললেন। আনান্যা প্রথমবারের মতো কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে ফেলল। তার ভিতরে একটা প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছিল। সে রাগ নিয়ে এসেছিল, কিন্তু এখানে এসে সেই রাগ যেন কোথায় উবে গেছে। যখন সে ঘুরে দাঁড়াতে যাচ্ছিল, অভিষেকের গলা আবার ভেসে এলো। আর একটা কথা, রাস্তায় গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকবেন। সব দোষ সবসময় অন্যের হয় না। এই কথাটা তার হৃদয়ে তীরের মতো বিঁধল। হঠাৎ মনে পড়ে গেল, গতরাতে সত্যিই সিগন্যাল ভেঙে তাড়াহুড়ো করে গাড়ি চালিয়েছিল সে। কোনো কথা না বলে সে বাইরে বেরিয়ে এলো। থানার গেটের সামনে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিল। প্রথমবার তার মনে হল, অহংকার কত সহজে, কত তাড়াতাড়ি চুরমার হয়ে যেতে পারে। কিন্তু গল্প এখানে শেষ হয় না, কারণ সেই সন্ধ্যায় এমন এক সত্য সামনে আসতে চলেছে যা আনান্যা ও অভিষেক দুজনের জীবনই আমূল বদলে দেবে। আনান্যা থানা থেকে বেরিয়ে গেল ঠিকই, কিন্তু তার পায়ে যেন শিকল বাঁধা। গাড়িতে বসার পর সিসায় নিজের মুখ দেখল, সেই চেহারা, সেই আত্মবিশ্বাস, কিন্তু আজ চোখে একটা অদ্ভুত অস্থিরতা। গাড়ি স্টার্ট করল, কিন্তু মন বারবার অভিষেকের কথায় ফিরে যাচ্ছিল। এই থানায় সবাই সমান, এই কথাগুলো কানে বাজছিল। সন্ধে নামতেই বাড়ি পৌঁছে সে রাগে হ্যান্ডব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলল। তার বাবা, যিনি শহরের অন্যতম বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী, খবরের কাগজ পড়ছিলেন। কি হয়েছে আনন্যা? সকালে এত তাড়াতাড়ি থানায় গিয়েছিলি কেন? আনন্যা আসতে বলল, কিছু না বাবা, একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ওখানকার ইন্সপেক্টরটা খুব অ্যাটিটিউড দেখালো। নাম কি ছিল? আনন্যা আসতে বলল, অভিষেক। বাবা কাগজ থেকে চোখ তুললেন। অভিষেক? সেই নতুন ইন্সপেক্টর, যে গত সপ্তাহে এখানে ট্রান্সফার হয়ে এসেছে? শুনেছি খুব ইমানদার, কারো কথায় কান দেয় না। আনন্যা চুপ করে গেল। উল্টো দিকে সেই সময় থানায় অভিষেক চেয়ারে বসে ফাইল দেখছিল। তার সহকর্মী কনস্টেবল বলল, স্যার, ওই মেয়েটা তো বেশ রব দেখাচ্ছিল। অভিষেক শুধু বলল, আইন সবাইকে সমান চোখে দেখে, কিন্তু তার ভিতরেও ঢেউ উঠছিল। 2 বছর আগের ঘটনা স্পষ্ট মনে পড়ছিল। কলেজের শেষ বছরে আনন্যা সবার সামনে তার মজা উড়িয়েছিল। সেই দিনের পর অভিষেক নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছিল, সে কিছু একটা হয়ে দেখাবে। সে দিনরাত পরিশ্রম করেছে। ঘরের অবস্থা ভালো ছিল না, বাবার শরীর খারাপ হতে শুরু করেছিল। মা সেলাই করে সংসার চালাতেন। অভিষেক পুলিশের প্রস্তুতি শুরু করল। বন্ধুরা বলেছিল, এত কঠিন পরীক্ষা, তোর দ্বারা হবে না। কিন্তু সে হার মানেনি। যখনই ক্লান্ত হতো, আনন্যার হাসি মনে পড়ত, আর সেটাই তার শক্তি হয়ে উঠত। শেষ পর্যন্ত 23 বছর বয়সেই পরীক্ষা পাশ করল। ট্রেনিং শেষ করে প্রথম পোস্টিং এই শহরে পেল, যে শহরে আনন্যা থাকে। সন্ধ্যায় হঠাৎ থানায় ফোন এলো, স্যার, হাইওয়েতে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মেল গাড়ি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়েছে। অভিষেক তৎক্ষণাৎ জিপ নিয়ে বেরিয়ে পড়ল। ঘটনাস্থলে পৌঁছে তার শ্বাস থেমে গেল। সামনে যে গাড়িটা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়িয়ে, সেটা আনন্যার গাড়ি। লোকজনের ভিড় জমে গেছে। আনন্যা রাস্তার ধারে বসে, হাতে সামান্য চোট, কিন্তু মুখে ভয়ের ছাপ। অভিষেক দ্রুত তার কাছে গেল। আনন্যার মুখ থেকে অনিচ্ছায় তার নাম বেরিয়ে এলো, অভিষেক। আনন্যা উপরে তাকাল, চোখে জল। এবার তার গলায় না অহংকার, না তিরস্কার, শুধু ভয়। আপনি ঠিক আছেন? অভিষেক নিজেকে সামলে জিজ্ঞেস করল। আনন্যা মাথা নাড়ল। আমি ঠিক আছি, কিন্তু ট্রাকওয়ালা পালিয়ে গেছে। অভিষেক তৎক্ষণাৎ কনস্টেবলদের নির্দেশ দিল, সিসিটিভি চেক করো, আশপাশের টোল প্লাজায় খবর দাও। আনান্যা তাকে দেখতে লাগল। যে ছেলেকে সে কখনো ছোট ভেবেছিল, সেই আজ তার নিরাপত্তার জন্য দাঁড়িয়ে। হঠাৎ আনান্যার বাবাও সেখানে পৌঁছে গেলেন। তিনি অভিষেককে বললেন, ধন্যবাদ অফিসার, আপনি তাড়াতাড়ি এসে আমার মেয়েকে দেখভাল করেছেন। অভিষেক আনুষ্ঠানিকভাবে বলল, এটা আমার কর্তব্য। আনান্যা চুপচাপ সব শুনছিল। রাতে বাড়ি ফিরে সে নিজের ঘরে একা বসে রইল। আজ প্রথমবার তার মনে হল, যাকে সে সবসময় ছোট ভাবত, সে আসলে তাকে অনেক এগিয়ে গেছে। কিন্তু গল্পে এখনও একটা মোড় বাকি। পরের দিন সকালে অভিষেকের হাতে একটা রিপোর্ট এলো।
যে বাইক আরোহীর বিরুদ্ধে আনান্না মামলা করতে চেয়েছিল সেই আসলে সেই ট্রাকের সাক্ষী যেটা গতরাতে অ্যাক্সিডেন্ট করেছে। মানে যদি আনান্নার অভিযোগ সেদিন মেনে নেওয়া হতো তাহলে আসল অপরাধী বেঁচে যেত। এখন অভিষেকের সামনে প্রশ্ন, সে কি আনান্নাকে সত্যিটা বলবে নাকি তাকে নিজের ভুল বুঝতে দেবে? আর এই সিদ্ধান্তই দুজনের জীবন নতুন দিকে নিয়ে যাবে। অভিষেক সারা রাত ঘুমাতে পারেনি। ফাইলটা তার সামনে খোলা। রিপোর্ট স্পষ্ট বলছে যে বাইক আরোহীর ওপর আনান্না রাগ করছিল সেই ট্রাকের নাম্বার নোট করেছিল। যদি সেদিন তাকে ফাঁসানো হতো তাহলে একজন নির্দোষ ফেসে যেত। সকালে থানায় পৌঁছেই অভিষেক বাইক আরোহীকে ডাকাল। ছেলেটির বয়সও প্রায় 23, নাম সৌরভ, সাধারণ জামাকাপড়, মুখে ভয়। ভয় পাস না, সত্যি করে বল কি হয়েছিল? স্যার, কাল রাতে ওই গাড়িটা খুব জোরে যাচ্ছিল, সিগন্যাল ভেঙে বেরিয়ে গেল। আমি হর্ন দিয়েছি, তখন পেছন থেকে একটা ট্রাক এসে গাড়িটাকে সাইড করে ধাক্কা মারল। আমি থেমে গিয়েছিলাম সাহায্য করতে, কিন্তু ম্যাডাম আমার ওপরেই চেঁচাতে লাগল। অভিষেক সব বুঝল। সে সৌরভকে আশ্বাস দিল, তুই চিন্তা করিস না, যা সত্যি তাই হবে। অন্যদিকে আনান্না তার ঘরে বসে, হাতে ব্যান্ডেজ, কিন্তু চোটের চেয়ে মনে বেশি অশান্তি। তার মনে পড়ছে কাল সত্যিই সে তাড়াহুড়োই সিগন্যাল ভেঙেছিল। যদি একটু সামলে চলত হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। ঠিক তখন তার ফোনে মেসেজ এলো অভিষেকের। আপনি থানায় আসতে পারবেন? কিছু জরুরি কথা আছে। আনান্নার বুক ধরাস করে উঠল। সে কি তাকে বকবে নাকি মামলায় এগোবে? সে থানায় পৌঁছল। এবার তার পা আগের মতো দ্রুত নয়, মুখ শান্ত। অভিষেক তাকে ভিতরে ডাকল। ঘরে শুধু তারা দুজন। আনান্না, আমি সত্যিটা জানতে চাই। গতরাতে সিগন্যাল তুমি ভেঙেছিলে? আনান্না কয়েক মুহূর্ত চুপ। প্রথমবার তার চোখে পুরনো অহংকার নেই। সে আস্তে বলল, হ্যাঁ, আমার থেকে ভুল হয়ে গিয়েছিল। অভিষেক গভীর শ্বাস নিল। যে বাইক আরোহীর বিরুদ্ধে তুমি মামলা করতে চেয়েছিলে সেই ট্রাকের সাক্ষী। যদি আমরা তাকে ফাঁসাতাম তাহলে আসল অপরাধী বেঁচে যেত। আনান্নার মুখে লজ্জা স্পষ্ট। আমি না ভেবেচিন্তে রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছি। ভেবেছি সব ভুল আমার হতেই পারে না। অভিষেক শান্ত গলায় বলল, প্রত্যেক ভুল স্বীকার করা দুর্বলতা নয়। এই কথা আনান্নার হৃদয়ে গেঁথে গেল। কিছুক্ষণ নীরবতার পর আনান্না বলল, অভিষেক, সেদিন কলেজে আমি তোমার মজা করেছিলাম। আমার মনে হয়েছিল টাকাই সব, কিন্তু আজ বুঝলাম আসল সম্মান পরিশ্রম থেকে আসে। অভিষেক তার দিকে তাকাল। পুরনো কথা ভুলে যাও। আমরা দুজনেই এখন 23 বছরের। জীবন এখনও অনেক লম্বা। আনান্নার চোখে জল। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? অভিষেক হালকা হাসল। ক্ষমা তখনই দেওয়া হয় যখন মনে বোঝা থাকে। আমি তো সেদিনই সব ছেড়ে দিয়েছি। আনান্না প্রথমবার শান্তি পেল। ঠিক তখন খবর এলো ট্রাক ড্রাইভার ধরা পড়েছে। সৌরভের সাক্ষ্যে পুলিশ তাকে টোল প্লাজায় ধরেছে। আনান্না নিজে সৌরভের কাছে ক্ষমা চাইল। আমার থেকে ভুল হয়েছিল, ধন্যবাদ যে তুমি থেমেছিলে। সৌরভ হাসল। কোনো ব্যাপার না ম্যাডাম, মানুষের থেকে ভুল হয়েই যায়। এই ছোট্ট কথাটা আনান্নার জন্য বড় শিক্ষা হয়ে গেল। দিন যেতে লাগল। আনান্নার মধ্যে পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন সে আগের মতো সবাইকে হুকুম করত না। বাবার ব্যবসায় আগ্রহ নিতে শুরু করল। কর্মচারীদের সঙ্গে নরম করে কথা বলত। একদিন সে অভিষেককে ফোন করল। আজ সন্ধ্যায় ফ্রি আছো? 1 কাপ কফি? অভিষেক কয়েক মুহূর্ত চুপ। অফিসের পর আসতে পারি। সন্ধ্যায় দুজনে একটা সাধারণ ক্যাফেতে দেখা করল। আগের মতো ঝগড়া নেই, কথাবার্তা শান্ত। আনান্না বলল, তোমাকে দেখে মনে হয় মানুষ সত্যিই বদলাতে পারে। অভিষেক হেসে বলল, তোমাকে দেখেও তাই মনে হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা নতুন বোঝাপড়া তৈরি হল। এখন সম্পর্ক আর অহংকার বা প্রমাণ করার নয়, সম্মানের। কিন্তু জীবন সবসময় সোজা পথ দেয় না। কয়েকদিন পর শহরে একটা বড় কেলেঙ্কারি সামনে এলো। অনান্যের ভাবার কোম্পানির বিরুদ্ধে অবৈধ জমি কেনার অভিযোগ উঠল। মিডিয়া হইচই শুরু করল। তদন্তের দায়িত্ব পড়ল অভিষেকের ওপর। এখন পরিস্থিতি উল্টো। অনান্যা ঘাবড়ে গেছে। অভিষেক, বাবা দোষী নন, কেউ ফাঁসিয়েছে। অভিষেক গম্ভীর, তোমার ভাবনা আমি বুঝি, কিন্তু আইনের সামনে সবাই সমান। অনান্যা মাথা নিচু করল। আমার তোমার ওপর ভরসা আছে। তদন্ত শুরু হল। অভিষেক পুরো ইমানদারিতে প্রমাণ জোগাড় করল। অনেক ডকুমেন্ট জাল বেরোল, কিন্তু ধীরে ধীরে সত্য বেরিয়ে এলো। কোম্পানির এক ম্যানেজার নিজের স্বার্থে জাল সই করেছিল। অনান্যার বাবা নির্দোষ।
যখন এটা পরিষ্কার হলো, অনান্যার চোখে স্বস্তির জল। যদি অন্য কেউ হতো, হয়তো আমাদের টাকা দেখে চাপে পড়ে যেত। অভিষেক বলল, ইমানদারি বিকয় না। অনান্যা বুঝল, এখন তার অভিষেকের ওপর গর্ব হয়। সময়ের সঙ্গে দুজনের বন্ধুত্ব আরও গভীর হল। এখন তারা আর কলেজের অভিষেক অনান্যা নয়, দুজনেই 23 বছরের যুবক যুবতী, যারা নিজেদের ভুল থেকে শিখেছে। এক সন্দেহে অভিষেক বলল, অনান্যা, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন আমরা নিজেকে চিনতে পারি। অনান্যা হাসল, আর নিজেকে চেনার কাজে তোমার হাত আছে। ধীরে ধীরে এই সম্পর্ক বন্ধুত্ব থেকে এগিয়ে গেল। এখন আর অহংকার নেই, সমতা আছে। শহরের লোক বলতে লাগল, ইন্সপেক্টর অভিষেক কঠিন, কিন্তু মনটা পরিষ্কার। আর অনান্যা আর আগের মতো অহংকারী নেই। একদিন অনান্যা থানায় মিষ্টি পাঠালো, কারণ অভিষেককে ইমানদারির জন্য সম্মান দেওয়া হয়েছে। সব কনস্টেবল খুশি। অভিষেক অনান্যার দিকে তাকালো, চোখে সেই সরলতা। অনান্যা হেসে বলল, সময় সত্যিই জবাব দেয়। অভিষেক হালকা মাথা নাড়ল। আর কখনো কখনো সময় আমাদের আরও ভালো মানুষও বানিয়ে দেয়। এখন গল্প সেই মোড়ে এসেছে যেখানে দুজনের সামনে একটা নতুন সিদ্ধান্ত। তারা কি অতীতকে পুরোপুরি পেছনে ফেলে একসঙ্গে চলবে, নাকি জীবন তাদের আলাদা পথে নিয়ে যাবে? সময় ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু অভিষেক আর আলান্যার জীবন যেন একটা নতুন মোড়ে দাঁড়িয়ে। দুজনেই এখন 23 বছরের, কিন্তু গত কয়েক মাসে যতটা শিখেছে, হয়তো বছরের পর বছরেও শেখেনি। আনান্যার আর আগের অহংকারী মেয়ে নেই, সে বদলে গেছে। কথা বলার ধরন, মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি, আর সবচেয়ে বড়, নিজেকে বোঝার ভঙ্গি। এক সন্ধে আনান্যা অভিষেককে বাড়িতে ডাকল। এবার ডাকার ধরনে আলাদা, না দেখানো, না রব, শুধু সরলতা। অভিষেক পৌঁছতেই আনান্যার বাবা নিজে দরজা খুললেন। আসুন ইন্সপেক্টর সাহেব। না, অভিষেক, আজ মেহমান হয়ে এসেছেন। আনান্যা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে পড়ল, কয়েক মাস আগে এই বাড়িতেই সে টাকা আর মর্যাদা নিয়ে গর্ব করত। আজ সেই বাড়িতে সরলতা। ডিনার টেবিলে আনান্যার বাবা বললেন, অভিষেক, আমি জীবনে অনেক টাকা কামিয়েছি, কিন্তু ইমানদারির দাম এখন বুঝেছি। যদি তুমি চাও, আমাদের কোম্পানিতে সিকিউরিটি হেডের বড় পদ আছে, ভালো স্যালারি। অভিষেক শান্ত গলায় বলল, স্যার, আপনাকে সম্মান করি, কিন্তু আমার স্বপ্ন এই ইউনিফর্ম। আমি ডিউটির সঙ্গে আপোষ করতে পারি না। আনান্যা অভিষেকের দিকে তাকালো, তার মনে গর্ব আর সম্মান একসঙ্গে জেগে উঠল। ডিনারের পর দুজনে বারান্দায় দাঁড়িয়ে। আনান্যা বলল, তুমি প্রত্যেকবার আমাকে অবাক করে দাও। অভিষেক হাসল, এখনের অবাক হয় না, অভ্যাস করে নাও। দুজনে হেসে উঠল। কিছুক্ষণ চুপ, তারপর আনান্যা আসতে বলল, অভিষেক, যদি সেদিন কলেজে আমি তোমাকে অপমান না করতাম, তাহলে হয়তো আমরা আগেই বন্ধু হয়ে যেতাম। অভিষেক বলল, হয়তো তাহলে আমরা এতটা মজবুত হতাম না। ব্যথা মানুষকে শেখায়। অনন্যার চোখ ভিজে গেল। তোমার মনে কি কখনো আমার জন্য কিছু ছিল? অভিষেক কিছুক্ষণ চুপ ছিল। কিন্তু এখন যা আছে তা তার থেকে আলাদা। এখন তোমার জন্য সম্মান আছে। অনন্য সাহস করে বলল, আর যদি আমি বলি, এখন আমারও তোমার জন্য সম্মানের চেয়ে বেশি কিছু অনুভব হয়? হাওয়া যেন থেমে গেল। অভিষেক তার দিকে তাকাল। অনন্যা, সম্পর্ক শুধু ভাবনা দিয়ে চলে না, ভরসা, সমতা আর বোঝাপড়া দরকার। তুমি কি সেই দায়িত্বের জন্য প্রস্তুত? অনন্যা বিনা দ্বিধায় বলল, হ্যাঁ, এবার অহংকার নয়, বোঝাপড়া। অভিষেক আস্তে তার হাত ধরল। দিন যেতে লাগল। শহরে আরেকটা বড় চ্যালেঞ্জ এলো। এলাকায় একটা বিপজ্জনক গ্যাং সক্রিয় হয়ে উঠল। অভিষেককে অপারেশনের দায়িত্ব দেওয়া হলো। অনন্যার চিন্তা হচ্ছিল, এটা খুব বিপজ্জনক কাজ। অভিষেক বলল, ভয় তো হয়, কিন্তু যদি আমি পিছিয়ে যাই, তাহলে ইউনিফর্মের মানে কি? এক রাতে অপারেশনের সময় গুলি চলল। অভিষেকের সামান্য চোট লাগল। খবর পেয়েই অনন্যা হাসপাতালে ছুটে গেল। তাকে দেখে অভিষেক হাসল, দেখো, একটুকু আচড়। অনন্যার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তোমার যদি কিছু হয়ে যেত? অভিষেক তার হাত ধরল। তুমি মজবুত, আগে নিজেকে দুর্বল ভাবতে। সেদিন অনন্যা বুঝল, ভালোবাসা মানে শুধু সঙ্গে থাকা নয়, প্রত্যেক ভয়ের মধ্যে পাশে দাঁড়ানো। কয়েক মাস পর শহরে শান্তি ফিরে এলো। অভিষেককে বীরত্বের জন্য সম্মানিত করা হলো। সমারোহে যখন তার নাম ডাকা হলো, সবচেয়ে সামনে বসা অনন্যা সবচেয়ে জোরে তালি দিল।
সমারোহ শেষে মিডিয়া অনন্যাকে জিজ্ঞেস করল, আপনি ইন্সপেক্টর অভিষেককে কবে থেকে চেনেন? অনন্যা হাসল। যখন থেকে আমি তাকে বুঝিনি, ঠিক তখন থেকে। সবাই হেসে উঠল। কিছুদিন পর অভিষেক অনন্যাকে বলল, আমি মা বাবার সঙ্গে তোমার কথা বলতে চাই। অনন্যা ঘাবড়ে গেল। ওরা কি আমাকে মেনে নেবেন? অভিষেক বলল, তুমি আর সেই মেয়ে নও যার কথা ওরা কলেজের গল্পে শুনেছেন। তুমি বদলে গেছ। অভিষেকের বাড়িতে সরলতা ছিল। তার মা অনন্যাকে দেখে হেসে বললেন, বাবা, মানুষকে চেনা যায় তার আচরণ থেকে। যদি তুমি অভিষেককে সম্মান করো তাহলে আমাদের কোনো আপত্তি নেই। অনন্যার চোখ ভরে এলো। প্রথমবার তার মনে হল আসল আপনত্ব কি। কয়েক মাস পর দুই পরিবারের সম্মতিতে বাগদান ঠিক হল। বাগদানের দিন অভিষেক আসতে বলল, মনে আছে তুমি বলেছিলে আমি তোমার লেভেলের না? অনন্যা হেসে বলল, আর তুমি বলেছিলে সময় জবাব দেবে। অভিষেক হাসল। সময় জবাব দিয়ে দিয়েছে। অনন্যা বলল, আর আমাকে সঠিক মানুষ চিনতেও শিখিয়ে দিয়েছে। বাগদান সাধারণভাবে হল, না দেখানো, না হইচই, শুধু পরিবার আর সত্যিকারের খুশি। কয়েকদিন পর অনন্যা থানায় গেল, সেই জায়গা যেখান থেকে সব শুরু হয়েছিল। সে বলল, যদি সেদিন আমি এখানে অভিযোগ দায়ের করতে না আসতাম তাহলে হয়তো জীবন এভাবে বদলাতো না। অভিষেক বলল, কখনো কখনো ভুল পথেই সঠিক গন্তব্যে নিয়ে যায়। অনন্যা হেসে বলল, আর কখনো কখনো অহংকারী সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। দুজনে একসঙ্গে বাইরে পা রাখল। এখন এই সম্পর্ক সমতা, ভরসা আর সম্মানের ওপর দাঁড়িয়ে। যে মেয়ে একসময় টাকার ওপর অহংকার করত, সে আজ একজন ইমানদার ইন্সপেক্টরের সঙ্গে সরল জীবন বেছে নিয়েছে। আর যে ছেলেকে একসময় ছোট ভাবা হতো, সে আজ সবার জন্য উদাহরণ হয়ে উঠেছে। গল্পটা আমাদের এটাই শেখায়, বয়স 23 হোক বা যাই হোক, যদি মানুষ শিখতে প্রস্তুত থাকে তাহলে জীবন তাকে নতুন সুযোগ অবশ্যই দেয়।